আজকে আমরা পড়ব ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের একটা টেক্সট অথেলো। ক্লিয়ার? অ্যাকচুয়ালি অথেলো হচ্ছে একটা নাটক, একটা ড্রামা। ঠিক আছে, কার লেখা সেটা হচ্ছে আমাদের উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। ওকে, অথেলো হচ্ছে একটা নাটক, ড্রামা, কিন্তু আমাদের ক্লাস 11 এ ফার্স্ট সেমিস্টারে এটা কিন্তু গল্প আকারে দেওয়া আছে। কি আকারে দেওয়া আছে? গল্পের ফর্মে দেওয়া আছে। ঠিক আছে। আচ্ছা, শেক্সপিয়ার একজন কি? ইনি একজন প্লে রাইট। ইনি একজন প্লে রাইট মানে নাট্যকার। একটু স্পেলিংটা মনে রাখুন। হ্যাঁ, প্লে রাইট, PLAYWRIGHT, প্লে রাইট মানে কি? নাট্যকার। আচ্ছা, এটা কিন্তু একটা ট্র্যাজেডি। এটা কি? একটা ট্র্যাজেডি। যেমন অ্যাজ ইউ লাইক ইট কমেডি, ট্র্যাজেডি মানে কি বলতো? ট্র্যাজেডি মানে হচ্ছে যার শেষটা হবে করুণ, দুঃখের। যেমন আমরা অ্যাজ ইউ লাইক ইটে পেয়েছি যে ওটা ছিল মধুর একটা পরিণতি, অর্থাৎ সবাই মিলেমিশে যাচ্ছে। অথেলোতে কিন্তু শেষটা হবে করুণ, দুঃখের। ঠিক আছে, এখানে অথেলো শেষমেশ কিন্তু ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এটা হচ্ছে ট্র্যাজেডি। ওকে, আচ্ছা দেখ, এই যে অথেলো কিন্তু শেক্সপিয়ার লেখেননি, তিনি অনুবাদ করেছেন, ট্রান্সলেট করেছেন। এটা অ্যাকচুয়ালি এর মূল গল্পটা কি লেখা রয়েছে? মেন স্টোরি, মূল গল্পটা হচ্ছে উন ক্যাপিটানো মোরো। এটা কিন্তু ইটালিয়ান ভাষায় লেখা, স্টোরি নয়, এটা হবে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ। স্টোরি নয়, এটা কি হবে? ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা, ইতালি ভাষায় লেখা। এটা মনে রাখি। হ্যাঁ, ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা। তাহলে কি বললাম? মূল গল্পটা হচ্ছে উন ক্যাপিটানো মোরো, মেন স্টোরি মানে মেন গল্পটা। এটা লেখককে কে লিখেছেন? এটা ইটালিয়ান রাইটার সিনথিও। কি? সিনথিও লিখেছেন। বোঝা গেল? আচ্ছা, এই অথেলোর আরো দুটো নাম আছে। নাম্বার 1 হচ্ছে দ্য ট্র্যাজেডি অফ অথেলো, এক নাম্বার। 2 নম্বর হচ্ছে দ্য মুর অফ ভেনিস। এটা কিন্তু এই অথেলোর আরো দুটো নাম। কি বললাম? দ্য ট্র্যাজেডি অফ অথেলো এন্ড দ্য মুর অফ ভেনিস। পরে সেটা ছোট হতে হতে অথেলোর নাম হয়েছে। এটা বোঝা গেল? আচ্ছা, এখানে একটু জেনে নিই আমরা যে অথেলোটা লেখা হয়, এটা কখন লেখা হয়? এটা লেখা হয় তো ওই যে 1601 থেকে 1604 এই সময়টাতে লেখা হয়। হ্যাঁ, এটা লেখাটা হয়, এটা রাইটিংটা হয় এই সময়। ঠিক আছে, এটা প্রথম স্টেজড হয় 1600, ফার্স্ট যে স্টেজড সেটা হয় তোর 1604, লিখে রাখি 1604 এ কিন্তু এটা প্রথম স্টেজড হয়। ওকে, প্রথম অভিনয় করা হয় এবং এটা পাবলিশড হয় 1622, 1622। কি বললাম তাহলে? অথেলো নাটকটি লেখা হয় 1601 থেকে 1604 এর মধ্যে, এই সময়টাই লেখা হয় এবং 1604 এ এটা প্রথম স্টেজড হয়, অভিনীত হয়, মঞ্চস্থ হয় এবং প্রকাশ হয় 1622 সালে। এইটুকু বোঝা গেল? এরপর একটু জেনে নিই আমরা ক্যারেক্টার সম্পর্কে, অর্থাৎ এখানে এই নাটকে কি কি চরিত্র আছে, তারপর আমরা গল্পে আসবো। এখানে কিন্তু আমরা 8টি চরিত্র দেখতে পাবো। ঠিক আছে? ওকে, ফার্স্ট হচ্ছে অথেলো। এই গল্পের নায়ক, মূল চরিত্র, প্রোটাগনিস্ট, মেন ক্যারেক্টার হচ্ছে অথেলো। অথেলো একজন বীর যোদ্ধা, একজন সৈনিক। ক্লিয়ার? তারপর হচ্ছে ডেসডিমোনা। ডেসডিমোনা হচ্ছে অথেলোর ওয়াইফ, তার প্রেমিকা এবং পরবর্তীকালে তার ওয়াইফ হয়। ওকে, ডেসডিমোনা হচ্ছে এই গল্পের বা এই নাটকের নায়িকা। আচ্ছা, ব্রাবান্সিও, স্পেলিংটা মনে রাখবি, BRABANTIO। ঠিক আছে, ব্রাবান্সিও এ হচ্ছে ডেসডিমোনার বাবা। ইনি একজন সেনেটর। সেনেটর মানে কি? জমিদার।
ঠিক আছে। আচ্ছা, এই গল্পটা কিন্তু ভেনিস শহরের গল্প। কোথাকার গল্প? ভেনিস। আচ্ছা, ডিউক মানে কি? সম্রাট। ভেনিসের সম্রাট ডিউক আছেন। ডিউক কিন্তু খুব একজন ভালো সম্রাট, অর্থাৎ ন্যায়পরায়ণ, দয়ালু একজন সম্রাট। 5 হচ্ছে কেসিও। কেসিওকে এর পুরো নাম হচ্ছে মাইকেল কেসিও। এ হচ্ছে অথেলোর বন্ধু। ঠিক আছে, অথেলোর বন্ধু এবং ডেসডিমোনারও কিন্তু বন্ধু পরবর্তীকালে হয়ে যাচ্ছে। এবং কেসিও কিন্তু খুব সুন্দর দেখতে, সুদর্শন এবং ভালো কথা বলে, গুড অরেটর। এ হচ্ছে কি? ভালো স্পিকার, গুড স্পিকার। ওকে, একে ইংরেজিতে বলা হয় অরেটর। কি বলা হয়? অরেটর। অরেটর মানে যে ভালো কথা বলে। এবং এখানে আমরা পরবর্তীকালে দেখবো আর কি, যে কেশিও দেখতে সুন্দর বা ভালো কথা বলে, মানে ভালো দেখতে সুন্দর এবং তার সঙ্গে ভালো কথা বলে বলে এই জন্য নারীরা, মেয়েরা একে খুব ভালোবাসে, নারীরা আকৃষ্ট হয়, আমরা পরবর্তীকালে দেখব। ঠিক আছে। ইয়াগো এই গল্পের ভিলেন, খলনায়ক। কি হচ্ছে? খলনায়ক ইয়াগো। হ্যাঁ, ইয়াগো কিন্তু খুব চতুর, খুব চালাক। এই কিন্তু পুরো প্ল্যান করে এবং এর দ্বারাই কিন্তু পুরো ডেসডিমোনা, আমাদের অথেলো সর্বনাশ হয়, শেষ অবধি ধ্বংস হয়। আচ্ছা, ইমিলিয়া হচ্ছে ইয়াগোর ওয়াইফ, এর বউ। এও কিন্তু খারাপ, মানে এরা দুজন মিলেই কিন্তু পুরো নাটকটা রচনা করে। আচ্ছা, লাস্ট হচ্ছে মন্টেনো। মন্টেনো একজন সৈনিক কিন্তু, হ্যাঁ, মন্টেনো একজন সৈনিক। ক্লিয়ার? তাহলে এই ছিল আমাদের গল্পের প্রিফেস এবং তার সঙ্গে ক্যারেক্টার্স। এরপর আমরা খুব সহজে বাংলায় গল্পটা জেনে নিই। হ্যাঁ, শখ আকারে জানবো, এইভাবে যেমন আমরা বললাম, পরে স্কেচ আকারে আমরা পুরো গল্পটা খুব সহজে, খুব সুন্দর করে। তাহলে এরপর আমরা সরাসরি গল্পে চলে আসি। অথেলো। ঠিক আছে। আচ্ছা, এই গল্পের বিষয়বস্তু হচ্ছে লাভ, ডাউট, ডিস্ট্রাকশন, অর্থাৎ ভালোবাসা, সন্দেহ এবং ধ্বংস। অর্থাৎ গল্পটি শুরু হয় ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে, যেখানে অথেলো এবং ডেসডিমোনার প্রেম পর্ব চলে, তাদের বিয়ে হয়। তারপর ধীরে ধীরে সন্দেহর একটা বীজ অথেলোর মনে প্রবেশ করে। ঠিক আছে, সেটা বুঝে, মানে সন্দেহের বীজটা বুনে দেয় প্রথম, সেটা হচ্ছে তার বাবা। ঠিক আছে, তারপর সেটা ধীরে ধীরে পাকতে পাকতে আমাদের যে গল্পের খলনায়ক ভিলেন ইয়াগো, সেটা পুরো পাকায় এবং সেটা শেষমেশ কিন্তু আমাদের অথেলো ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়। এটা হচ্ছে গল্প। অর্থাৎ মানুষের মনে যদি সন্দেহ থাকে, সন্দেহের বীজ একবার যদি প্রবেশ করে, সেটা যে কত বড় ভয়ানক হয় আমরা এই গল্পে দেখতে পাবো। ঠিক আছে। তাহলে আমি কি বললাম, যে অথেলো কিন্তু একজন সোলজার, একজন বীর সৈনিক। সে কিন্তু বারে বারে কি করে, এই ভেনিস শহরটাকে শত্রুদের হাত থেকে বাঁচায়। এবং এখানে এই যে তুর্কি, টার্ক যারা আছে, তারা কিন্তু প্রায় আক্রমণ করে। তারা সাইপ্রাস বলে একটা স্থান আছে, হ্যাঁ, এখানে কিন্তু তারা আক্রমণ করে। এবং এই যখন তারা সাইপ্রাস আক্রমণ করে, এদেরকে কিন্তু তুর্কিদের হারিয়ে দেয় কে? অথেলো। এবং এরপরে অথেলোকে আমাদের যে ডিউক, ওকে, ভেনিসি যে ডিউক, তিনি তাকে মানে প্রধান সেনাপতি করে দেয়। ঠিক আছে। এরপর এখানে যে গল্পের নায়িকা অর্থাৎ ডেসডিমোনা, এই কিন্তু খুব সুন্দরী, অসম্ভব সুন্দরী দেখতে একজন মহিলা বা একজন নারী। একে কিন্তু ভেনিসের সমস্ত যারা মানে যোগ্য পাত্র, তারা কিন্তু তাদেরকে বিয়ে করতে আসে, হ্যাঁ, সম্বন্ধ নিয়ে আসে। কিন্তু ডেসডিমোনার কাউকে পছন্দ হয় না, সে কিন্তু সবাইকে রিজেক্ট করে, রিফিউজ করে। অর্থাৎ ডেসডিমোনার কাছে মানে শারীরিক সৌন্দর্যের চেয়ে মনের সৌন্দর্যটা বেশি, তার কাছে বেশি কাজ করে। ঠিক আছে। এর ফলে সে সবাইকে রিজেক্ট করে। এখন তখনকার দিনে ওই শারীরিক সৌন্দর্যটার খুব প্রভাব ছিল,
ঠিক আছে। এরপর এই যে অথেলো ব্রাবেন্সিওর বাড়িতে, অর্থাৎ সেনেটর আমরা আগেতে জানলাম জমিদার, এর বাড়িতে কিন্তু আসে, অর্থাৎ ব্রাবেন্সিও তাকে ডাকেন এবং সে গল্প বলে, বিভিন্ন দুঃসাহসিক যে সে কাজকর্ম করেছে আর কি, সেগুলো গল্প বলে। একবার সে হয়তো মানে কামানের মুখে পড়ে যায়, সেখান থেকে সে মানে বেঁচে ফেরে তাকে একবার সে বিক্রি হয়ে যায়, শত্রুদের হাতে তাকে দাস করে রাখে, ঠিক আছে। প্লাস তাকে এই যে তার অ্যানথ্রোপোফাগি বলে একজন আফ্রিকান একটা জাতি আছে, এদের কবলে একবার পড়ে যায়, হ্যাঁ, মানুষ এক প্রজাতি, এদের হাত থেকে সে বেঁচে ফেরে। মানে বিভিন্ন ধরনের দুঃসাহসিক স্থান থেকে, মানে দুঃসাহসিক কাজকর্ম করে, সে তো যোদ্ধা, এবং বিভিন্ন স্থান থেকে সে মানে ফিরে আসে আর কি। তো এই গল্পগুলো সে ব্রাবেন্সিওকে বলতো, তার দুঃসহ কাজকর্ম, অ্যাডভেঞ্চারাস যে জার্নির কথা, যুদ্ধের কথা, হ্যাঁ, মরতে মরতে বেঁচে ফিরে আসা, এই কথাগুলো কিন্তু ডেসডিমোনা খুব মন দিয়ে শোনে, তার ভালো লাগে। এবং সে একবার বলেই বসে যে অথেলোকে, যে তোমার মতো যদি এরকম একজন আমার বন্ধু থাকতো, তো তাকে আমি বিয়ে করতাম, আমার জীবন সঙ্গী করতাম। এবং অথেলোটা বুঝতে পারে, তখন তাকে প্রেম নিবেদন করে এবং তারা বিয়ে করে ফেলে তাড়াতাড়ি। এরপর বিয়েটা যখন করে, তখন ব্রাবেন্সিও জানতে পারেন এবং তিনি কিন্তু এই বিয়েতে নারাজ, তার কিন্তু ইচ্ছে ছিল না কোনোভাবে। এরপর সে কিন্তু লোকজন নিয়ে কার কাছে আসে, সে কিন্তু ডিউকের কাছে আসে, এর বিচার চাই, ঠিক আছে, যে আমার অথেলো কি করেছে, যে আমার মেয়েকে ভুলিয়ে ফুসিয়ে, অর্থাৎ কোনো তন্ত্র মন্ত্রের সাহায্যে আমার মেয়েকে সে নিজের বশে নিয়ে এসেছে। কে বলে এটা? এটা ব্রাবেন্সিও কাকে বলে? অথেলোর বিরুদ্ধে কমপ্লেইন করে। এরপর ডিউক তো প্যাচে পড়ে যায়, কারণ অথেলো ছাড়া কিন্তু দেশ চলবে না, সে বীর যোদ্ধা, আর এদিকে ব্রাবেন্সিও হচ্ছে একজন জমিদার, হ্যাঁ, তার কোথাও কিন্তু ফেলা যাবে না আর কি। শেষমেশ যখন অথেলোর মুখে পুরো গল্পটা শুনলো, প্রেমের যে গল্পটা, হ্যাঁ, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে কিন্তু ডিউগো মানে ভালো লাগে তার গল্পটা, পুরো গল্পটা, প্রেমের গল্পটা, হ্যাঁ। এরপর এই সময় দু দেশে জানায় যে তুর্কিরা আবার সাইপ্রাস আক্রমণ করছে আর কি, তারা আক্রমণের জন্য আসছে আর কি। তো সেই মুহূর্তে কাকে দরকার? অথেলোকে দরকার। অথেলো কিন্তু মানে যুদ্ধ করতে যাবে এই সময়। সেই সময় এই ব্রাবেন্সিও কিন্তু অথেলোকে বিভিন্নভাবে অপমান করে আর কি, হ্যাঁ, যে তুমি আমার বিয়ের যোগ্য নও, তুমি একজন, আচ্ছা এই তোর অথেলো কিন্তু একজন মুর বলতে কি বলতো, কৃষ্ণ বর্ণের মানুষ, তার গায়ের রং কালো, ঠিক আছে, এই জন্য পছন্দ নয় কিন্তু ব্রাবেন্সিও, ঠিক আছে। তখন কিন্তু ডেসডিমোনা তার বাবাকে বিরুদ্ধে কথা বলে যে তুমি কিন্তু আমার স্বামীকে অপমান করতে পারো না, হ্যাঁ, তুমিও তো একদিন, আমার মাও একদিন তোমার হাত ধরে এসেছিল তার বাবাকে ছেড়ে, ফলে তুমি কিন্তু অপমান করতে পারো না। এভাবে তার বাবা মেয়ের মধ্যে একটা দ্বন্দ্ব হয়। তখন এইখানে একটা ইম্পর্টেন্ট কথা ব্রাবেন্সিও বলেন, যে অথেলোকে বলেন যে অথেলো, তোমাকে আমি জামাই হিসেবে মেনে নিচ্ছি, কিন্তু ডেসডিমোনাকে কিন্তু আমি মেয়ে হিসেবে মানতে পারলাম না, আমার আজ থেকে আমার কাছে সে মৃত। এবং এখানে একটা কথা বলে সে, যে শুনে রাখো, অথেলোকে বলে যে মেয়ে তার বাবাকে ত্যাগ করতে পারে, সেই মেয়ে কিন্তু অন্য ভালোবাসার জন্য তোমাকেও কিন্তু ত্যাগ করতে পারে। এই যে সন্দেহের বীজটা প্রথম বুনে দেয় অথেলোর কি মনে, এইখান থেকে অথেলো ধীরে 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 সন্দেহটা জাগে। তখন সে এত কিছু মনে করে না। তারপর তারা যখন যুদ্ধ করতে যায়, হঠাৎ করে খবর আসে যে তুর্কিরা কিন্তু প্রবল যুদ্ধে, মানে প্রবল ঝড়ের প্রভাবে পড়ে যায়, তারা কিন্তু ছিন্ন ভিন্ন হয়ে যায়, ফলে যুদ্ধ না করে কিন্তু তারা ফিরে চলে যায়, এবং মানে যুদ্ধ না করে তারা জিতে গেল আর কি। কারা? অথেলো যুদ্ধ না করে জিতে গেল, কারণ তুর্কিরা ওই ঝড়ের কবলে পড়ে তাদের জাহাজ উল্টে পাল্টে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তারা কিন্তু ফিরে চলে যায়, ঠিক আছে, যে কটা সৈনিক ছিল আর। ফলে তারা কিন্তু যুদ্ধে জয়লাভ করে, অথেলো না যুদ্ধ করে জিতে গেল। ফলে এখানে অথেলো ডেসডিমোনাকে তার জন্য জিতলো হয়তো,
হ্যাঁ, মানে এটা এই এবং এখানে একটা পার্টির আয়োজন করা হয়। কোথায়? সাইপ্রাসে একটা পার্টির আয়োজন করা হয়, মানে সবাই সৈনিকরা একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। এরপরে এখানে একজন আছে কেসিও, মাইকেল কেসিও হচ্ছে কে? এ হচ্ছে অথেলোর ফ্রেন্ড। ওকে, এবং এ কিন্তু মানে যখন তাদের প্রেম পর্ব চলে আর কি, অথেলো এবং ডেসডিমোনা, অথেলো কিন্তু কেসিও কিন্তু অনেকবার ডেসডিমোনার কাছে যায়, হ্যাঁ, মানে অথেলোর হয়ে কথা বলতে, বন্ধুর হয়ে তার প্রশংসা করতে। ফলে অথেলো কিন্তু কেসিও কিন্তু আগে থেকে ডেসডিমোনা জানে, তাদের তিনজনের মধ্যে একটা ভালো সম্পর্ক রয়েছে। এরপর অথেলো কেসিওকে কিন্তু একটা পদ দেয়, সেই পদের নাম হচ্ছে লেফটেন্যান্ট পদ। স্পেলটা দেখবি, লেফটেন্যান্ট। মিথ্যা তুমি 10 পিঁপড়ে, কিভাবে মনে রাখা যায়, হ্যাঁ। তো এই পদটা দেয়। এই সময় এই পদটা যখন দেয়, তখন এই একটু সিনিয়র সৈনিক, হ্যাঁ, সে কিন্তু তার খারাপ লাগে, তার একটা ঈর্ষা হয়, হ্যাঁ, এবং সে তখন শপথ নেয় যে আমি একই সাথে তিনজনকে, মানে একটা ঢিলে তিনজনকে মারবো। সেটা হচ্ছে অথেলো, ডেসডিমোনা, কেসিও। এরপর মানে কেসিওকে দায়িত্ব দেয় অথেলো যে মানে একটা পার্টি হচ্ছে, তো ফলে খাওয়া দাওয়া, মদ্যপান হবে, ফলে তুমি দেখবে যে যাতে কেউ বেশি মদ্যপান না করে, কেউ বেশি মদ না খায়, কারণ যদি মদ্যপান করে থাকে এই সময় যদি অ্যাটাক করে কেউ, হ্যাঁ, এবং তুমি কিন্তু খাবে না, এই কথাটা কিন্তু ইয়াগো শুনতে পায়, ঠিক আছে। এবার ইয়াগো যখন শুনতে পায়, ইয়াগো কিন্তু কেসিওর কাছে যায়, তাকে বারবার আবেদন করে যে ভাই তুমি আজকে লেফটেন্যান্ট পদ পেয়েছো, তোমার আজকে আনন্দের দিন, ফুর্তির দিন, ফলে খাও। তাকে মদ খাওয়ায় 1 পেগ 2 পেগ 3 পেগ এরকম খাওয়াতে খাওয়াতে তাকে কিন্তু একদম গলা অবধি খাইয়ে দেয়। এরপরে মানে নেশার মধ্যে কেসিও কিন্তু ডেসডিমোনার মানে প্রশংসা করতে থাকে, শারীরিক প্রশংসা, তার বিভিন্ন বডি পার্ট নিয়ে কথা বলতে থাকে, আলোচনা করে, ঠিক আছে। এবং এই সময় মন্টেনো আরেকজন যে সৈনিক, সে কিন্তু বারণ করে যে অথেলো হচ্ছে আমাদের সৈনিক, তার স্ত্রী নিয়ে এরকম কথা বলা উচিত নয়। ফলে এই তো কেসিও এবং মানে মন্টেনোর মধ্যে একটা সংঘর্ষ হয়, ধস্তাধস্তি হয়। সেই সময় এই যে চালাক ইয়াগো, সে কিন্তু যুদ্ধের ঘন্টা বাজিয়ে দেয়। অথেলো নেমে আসে এবং দেখে যে সে মদ্যপ অবস্থায় মানে পড়ে আছে কেসিও। সেই সময় কেসিওকে থেকে তার খারাপ লাগে, কেসিও কিন্তু লজ্জা পায় এবং তার পদটা কেড়ে নেয়, অর্থাৎ লেফটেন্যান্ট পদটা এখান থেকে কেড়ে নেয় তৎক্ষণাৎ। এরপর কেসিও কিন্তু মানে হুঁশ ফিরে, হ্যাঁ, তখন সে বলে আমি প্রচুর মানে ভুল করে ফেলেছি, হ্যাঁ, আমি কিভাবে ক্ষমা চাইবো। তখন ইয়াগো খুব চালাক, সে কিন্তু সেই প্ল্যান করে পাঠায় যে তুমি এখন কিন্তু অথেলোর কাছে যেও না, তুমি কার কাছে যাবে? তুমি ডেসডিমোনার কাছে যাও, তার কাছে ক্ষমা চাও এবং তাকে বলো যে অথেলো যেন আমাকে ক্ষমা করে। এরপর কেসিও ডেসডিমোনার কাছে যায় এবং তাকে বলে যে আমি ভুল করে ফেলেছি, হ্যাঁ, তুমি আমার হয়ে বলে দাও অথেলোকে। এরপর এই সময় কিন্তু ইয়াগো অথেলোকে নিয়ে আবার যায় আর কি, হ্যাঁ, যে আমার মনে হয় যে কেসিও মনে হয় আপনার স্ত্রীর সাথে দেখা করতে গেছে, মানে তাদের মধ্যে একটা যে প্রেম চলছে, এটা কিন্তু ইয়াগো পুরো ছল চাতুরির মধ্যে দেখাতে চাইছে আর কি। এবং মানে গিয়ে দেখতে পাই যে হ্যাঁ সত্যি। এখন সেই সময় অথেলোকে দেখতে পেয়ে কিন্তু কেসিও জানলা দিয়ে মানে পালিয়ে যায় আর কি। ফলে এখানে একটা সন্দেহ হয়। এরপর সবচেয়ে টার্নিং পয়েন্ট এই নাটকে, সেটা হচ্ছে একটা রুমাল ছিল, হ্যান্ডকারচিফ, যেটা কিন্তু অথেলো ডেসডিমোনাকে গিফট করেছিল। আসলে এই রুমালটা অথেলোর মাকে দিয়েছিল একজন ইজিপ্টিয়ান মহিলা, যে ওটা সঙ্গে থাকলে মানে তোমার স্বামীর কোনো ক্ষতি হবে না, তোমার স্বামী সুস্থ স্বাভাবিক থাকবে আর কি। ফলে অথেলো পায় তার মায়ের কাছ থেকে এবং ডেসডিমোনাকে গিফট করে স্ট্রবেরি আঁকা একটা রুমাল। এবং এই রুমালটা চুরি করে কে? ইমিলিয়া। কে? ইমিলিয়া হচ্ছে
ইয়াগোর বউ এই কিন্তু চুরি করে ডেসডিমোনার কাছে গিয়ে চুরি করে কি করে অথেলোর পথে, অথেলো যে পথে কেসিও যে পথ দিয়ে আসা যাওয়া করে সেই পথে ফেলে দেয়। এবং কেসিও তো জানে সব, যেটা ডেসডিমোনার রুমাল, সে কিন্তু তৎক্ষণাৎ কুড়িয়ে নেয় এবং ভাবে যে পরে দিয়ে দেবো, ঠিক আছে। তখন এখানে ইয়াগো অথেলোকে বলে যে আমি একটা রুমাল দেখেছি কেসিওর হাতে, যে মুখ মুছছিল, মনে হয় এটা ডেসডিমোনার রুমাল। এই সময় অথেলো যায় ডেসডিমোনার কাছে এবং রুমালটা চায়। রুমাল তো ডেসডিমোনা দিতে পারে না, খোঁজাখুঁজি করে, রুমাল হারিয়ে, মানে রুমালটা তো চুরি করে নিয়েছে আর কি। হ্যাঁ, তো এই সময় তার সন্দেহটা আরও জেগে যায় যে সত্যিই কিন্তু ডেসডিমোনা এবং কেসিওর মধ্যে একটা প্রেম পর্ব চলছে, তাদের হ্যাঁ প্রেমালাপ চলছে আর কি, প্রেমের মানে দুজনেই প্রেমে আছে আর কি, একটা সম্পর্ক আছে। ফলে এখানে অথেলোর মন পুরো ভিগে যায় আর কি, মানে পুরো সে অস্থির হয়ে যায়, বিচলিত হয়ে যায় যে কী করবো, আমি কার কথা শুনবো। হ্যাঁ, ডেসডিমোনাকে আমি এত বিশ্বাস করতাম, এত ভালোবাসতাম, সে বিশ্বাসঘাতক হয়ে গেল। তো এইভাবে অথেলো কিন্তু ডেসডিমোনাকে মারার প্ল্যান করে। হ্যাঁ, একদিন খাওয়া দাওয়ার পর ডেসডিমোনা শুয়ে আছেন, হ্যাঁ, খোলা চুল। অথেলো তার ঘরে ঢুকে তাকে চুম্বন করে এবং তাকে ওই বালিশ চাপা দিয়ে মেরে ফেলে আর, ঠিক আছে। এরপর সেই সময় কিন্তু কেসিও আসে, কেসিওকে মারতে পাঠিয়েছিল ইয়াগো, যাকে মারতে পাঠিয়েছিল তাকে কেসিও মারে এবং তার পকেট থেকে কিছু চিঠি পাওয়া যায়, যে চিঠিতে পুরো প্ল্যানগুলো লেখা ছিল, যে কখন কি করেছে আর কি। তখন পরে সে অবাক হয়ে যায়, এসে অথেলোকে দেখায়। অথেলো দেখে তো অবাক যে আমি বিরাট বড় ভুল করে ফেলেছি, ঠিক আছে। এবং এটা পড়ার পর অথেলো কিন্তু নিজেকেও হত্যা করে ছুরি দিয়ে নিজের গলা কেটে নেয়, ঠিক আছে। মানে শেষমেশ শেষ হয়ে যায় সবাই। এবং তারপর ইয়াগোকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, হ্যাঁ, সবার সামনে আর কি। এবং এইভাবে পুরো মানে ভেনিস শেষ হয়ে যায়, একজন বীর যোদ্ধা সৈনিককে হারায়, ঠিক আছে। আচ্ছা, এই গল্পের মানে কার দোষ, এই যে ধ্বংস হয়ে গেল, এটা কার দোষ? এটা ইয়াগো তো ভিলেন, ঠিক আছে, এ তো পুরো প্ল্যান করে সব কিছু রচনা করেছে, কিন্তু এখানে কিন্তু সমানভাবে সবচেয়ে যে বেশি দায়ী হচ্ছে সে হচ্ছে অথেলো, আমার মনে হয়। কারণ এ তো ভিলেন, এ তো নিজের মতো করে বানিয়ে বানিয়ে কথাগুলো বলেছে, কিন্তু অথেলো তো একবার ভাবা উচিত ছিল যে যাকে আমি একদিন ধরে ভালোবাসি, বিয়ে করেছি, তাকে একবার জানা, তাকে প্রশ্ন করা। হ্যাঁ, কিন্তু এখানে মানে সন্দেহ এমন একটা জিনিস, সন্দেহ যদি একবার কারো মাথায় ঢুকে যায়, সে যেমনই যোদ্ধা হোক, যেমনই বীর হোক, এ কিন্তু শেষ করে দেয়, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের অথেলো নাটক, যেটা আমাদের গল্প আকারে আমাদের সিলেবাসে আছে। আশা করি তোমাদের প্রত্যেকের বোঝা গেছে। ক্লাসটা আজকে এমনি থাকলো। ওকে, থ্যাংক ইউ।